উফ, এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না আমার। উজান আর কথা বাড়ালো না, চুপচাপ ময়ের ঘন চুলগুলোর মাঝে আঙুল চালিয়ে দিতে লাগলো। আর মৌ আনমনে উজানের শার্টের উপরে দুটো বোতাম খুলছে, আবার লাগাচ্ছে। বইয়ের এই পাগলামি দেখে উজান তার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে কোণে এক মারাত্মক দুষ্ট হাসি ফুটিয়ে ফিসফিস করে প্রশ্ন ছুড়ল, জান কাঁদতে চাও? উজানের এই কথা কুর্মকর্ণের প্রলয়কারী ডাকের মতো ময়ের কানে গিয়ে বাজলো। প্রথম 1-2 সেকেন্ডে কথাটা গভীর অর্থ বুঝতে না পারলেও পরক্ষণেই সংকেতটা মাথায় ঢুকতে মোট চরম লজ্জায় ওর আগে উজানের উন্মুক্ত ফর্সা বুকে সজোরে একটা কামড় বসালো। উজান যন্ত্রণার ভান করে হালকা কুকড়ে উঠে চেঁচিয়ে উঠল, বউ লাগলো তো, একটু আদর করো। মৌ ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে সে কাঁদবে নাকি হাসবে তা একবারে বুঝে উঠতে পারছে না। লোকটা যে এত বেহায়া হতে পারে তা আগে জানা ছিল না, অথচ একটা সময় কতই না খিটখিটে বদরাগী প্রফেসর ছিল সে। মৌকে এভাবে নিস্তব্ধ হয়ে চুপ করে থাকতে দেখে উজান আদুরে ভঙ্গিতে ডেকে উঠল, কি হলো জান, আদর করবে না? প্রফেসর সাহেব, আমার কিন্তু এবার সত্যি সত্যি রাগ হচ্ছে। আপনাকে নিয়ে টেনশনে আমার বুক ফেটে যাচ্ছে, আর আপনি এখনও মুচকি মুচকি হাসছেন। কলেজ যেদিকে তাকায় সেদিকে সব ডাইনি আপনার দিকে চিল শকুনের মতো লোভী চোখে তাকিয়ে থাকে। দুনিয়াতে কি আর কোনো পুরুষ মানুষ অবশিষ্ট নেই বলুন তো? সবাই শুধু আমার পুরুষের দিকে কেন নজর দিতে হবে? উজান ঠোঁটে কোণে বাঁকা হাসি ফুটিয়ে এক ভুরু উছালো, পিচ্ছি জেলাসি ফিল করছে? মৌজানের চোখের একদম গহীনে চোখ রেখে থমথমে কণ্ঠে বলে উঠল, আপনি এমন কেন বলুন তো? কেন বুঝতে পারেন না যে আপনাকে অন্য কারো এত কাছাকাছি দেখলে আমার বুকের ভেতর কেমন কষ্ট হয়? উজান ততক্ষণে পরম ভালোবাসায় ময়ূর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বরফ শীতল গলায় বলল, তাহলে এক কাজ করি যান, আমি এই প্রফেসরের জবটা ছেড়ে দেই। আমার ওয়াইফের এত কষ্ট পাবে আর এটা আমি কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। মৌ ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে কতটা অসম্ভব ভালোবাসে তা তার জানা ছিল, তাই বলে এতটুকু একটা বিষয়ের জন্য নিজের স্বপ্নের পেশা ছেড়ে দিয়ে প্রস্তুত হয়ে যাবে? মৌ আবারও উজানের চওড়া গলায় দু হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠ থেকে অদ্ভুত এক ভালোবাসার মিষ্টি সুর ভেসে এলো, প্রফেসর সাহেব, আপনি এত ভালো কেন বলুন তো? আপনি জানেন আপনার এমন প্রতিটি কথায় বারবার নতুন করে মুগ্ধ হয়ে যাই আমি। আপনাকে আপনার ভালো লাগার প্রফেশনাল ছেড়ে দিতে হবে না, শুধু আমাদের এই ক্লাসে এসে পড়া নেওয়া বন্ধ করে দিন, তাহলেই চলবে। আর ওই ডাইনাগুলো থেকে অত্যন্ত 10 হাত দূরে বজায় রেখে চলবেন। ব্যাস, আমার আর আপনার থেকে আর কিচ্ছু চাওয়ার নেই। উফ, আমি জবটা ছেড়ে দেব। ব্যাস, আমার আপনার থেকে আর কিচ্ছু চাওয়ার নেই। ওহ, আমি জবটা ছেড়ে দেব। তাহলে কিন্তু আমিও কাল থেকে কলেজে আসা আর পড়াশোনা করা সব ছেড়ে দেব। আর যেখানে আপনি থাকবেন না সেখানে ওই ময়ের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আচ্ছা শুনুন। উজান স্থির ও শান্ত দৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটে কোণে মৃদু একফালি হাসি ফুটিয়ে বলল, বলো জান, আমাকে এখন একটু বাসায় ফেরার ব্যবস্থা করে দিতে পারবেন প্লিজ? কেমন যেন মাথা ঘুরছে, শরীরটাও একদম ভালো লাগছে না আমার। কথাগুলো শোনা মাত্রই উজান আটকে উঠল। ময়ূরের সহ্য শক্তি কতটা বেশি তা উজান খুব ভালো করেই জানে। যতই কষ্ট বা অসুস্থতা হোক না কেন, সে সহজে নিজের শরীর খারাপের কথা মুখ ফুটে কারো কাছে প্রকাশ করবে না। আজ যখন নিজে থেকে বলছে তার মানে শরীরটা সত্যি বেশি খারাপ লাগছে। উজান তড়িঘড়ি করে ময়ূর দোগালে হাত নিজের হাতের তালুতে আলতো করে স্পর্শ করলো। উদ্বেগ ভরা করলায় বলল, ভীষণ খারাপ লাগছে জান। চলো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। না না, হসপিটালে যাব না, বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু প্রিন্সিপাল স্যারকে বলুন আমার আর্লি লিভের একটা ব্যবস্থা করে দিতে। জাস্ট ওয়েট জান। উজান আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফোন তুলে প্রিন্সিপাল স্যারকে কল দিয়ে ময়ের অসুস্থতার কথা জানিয়ে ছুটির ব্যবস্থা করে দিল। তারপর ফোনটা রেখে পরম ভালোবাসায় ময়ের কপালে এক দীর্ঘ ব্যাকুল চুমু এঁকে দিয়ে ফিসফিসে আওড়ালো, চলো আমি নিজেই তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে ক্লাসে ফেলে যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। তাছাড়া ড্রাইভার আঙ্কেল তো বাইরে আছে। শিওর তো বিচি? উজান এখনও চিহ্নিত, একদম শিওর।
অন্তঃপর মৌ ধীরে ধীরে উজানের কোল থেকে নেমে সোজা নিজের ক্লাসে গেল। ক্লাস থেকে ব্যাগ কাঁধে ঝুলিয়ে কক্ষ ত্যাগ করলো। উজান দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মন বলছিল বইয়ের সাথে একটু ছুটে চলে যেতে, কিন্তু কলেজের কিছু দায়িত্বের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তা সম্ভব হলো না। মৌ খানিকটা দূরে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো, তারপর মুচকি হাসি উপহার দিয়ে উজানকে আশ্বস্ত করলো। দেখতে দেখতে সে কলেজের মেইন গেট পেরিয়ে রোদের বাইরে চলে গেল। গোধূলির বিকেল, আকাশটা জুড়ে তখন রক্তিম আবার ছড়িয়ে সূর্যটা যেন ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিমের দিগন্তে। রক্তিম আলোর শেষ রশ্মিটুকু তখন ছড়িয়ে পড়ছে চারপাশে। এমন এক সময় মৌ বাসায় ছাদে একা একা পায়চারি করছিল। দক্ষিণা হাওয়া এসে বারবার তার নরম গা ছুঁয়ে যাচ্ছে। ওনার আঁচল আর কপালে এলোমেলো চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে অবাধ্যভাবে। হালকা এক শরীরে শীতের পরশ জড়িয়ে ধরেছে শরীরটাকে। উজান এখন বাসায় নেই, কোনো জরুরি কাজে বাইরে গেছে, আর ঠিক সেই সুযোগে এত সুন্দর একটা বিকেল একা একা উপভোগ করছিল। আগে মেহেরকেও ডেকে আনতে তাকে রুমে গিয়েছিল মৌ, কিন্তু সেখানে গিয়ে দেখে ইফাত আর মেহের নিজেদের মাঝে মিষ্টি কিছু মুহূর্তে হারিয়ে আছে। ইফাতের সেই অসহায় আর আকুতির দৃষ্টি দেখে মৌ মুচকি এসে নিজেই চুপচাপ ছাদ থেকে সরে এসেছে। মৌ তো ছোটোবেলা থেকে জীবনে ঠিক এতটুকুই চেয়েছিল, তার প্রাণের মেহু যেন সবসময় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই হয়। তার মেহুর জীবনে এমন এক রাজপুত্র আসুক, যে পুরো দুনিয়া ভুলেও শুধু মেহেকেই আঁকড়ে ধরে বাঁচবে। পরম করুণাময় ওপরওয়ালা ময়ের সে মনের গভীর প্রার্থনাটা আজ সত্যি সত্যি কবুল করেছেন। ভাবনা সাগরে ঠিক যখন ভেসে যাচ্ছিল মৌ, অমনি এক তীব্র ও ভারী আওয়াজে কানের কাছে আকস্মিক ভেসে এলো এক চেনা আহ্বান। ফুল! কথাটা প্রলয়কারী বজ্রপাতের মতো এসে ময়ের কানে বাজলো। কণ্ঠস্বরটা বড্ড চেনা, বড্ড আতঙ্কের। মৌ অমনি তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো এবং শিউরে উঠল। রুহান তালুকদারের দুহাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে দৃঢ় পায়ে তার দিকে হেঁটে আসছে। লোকটাকে এই সময় ছাদে দেখে ময়ের বুকটা ভেতরে ভয়ে মুহূর্তে হিম হয়ে গেল। রুহানের বাড়িতে এখানে কিভাবে ঢুকলো, তা সে কোনোভাবে ভেবে পাচ্ছে না। রোহান চওড়া ধাপে এগিয়ে শুরু করতেই মৌ আতঙ্কে পিছাতে লাগলো। ভয়ে বারবার শুকনো ঢোক গিলে ব্যাকুল চোখে চারপাশটা দেখার চেষ্টা করছে সে। পেছাতে পেছাতে একসময় ছাদের এক পাশের ঠান্ডা দেওয়ালে ময়ের পিঠ ঠেকে গেল, আর পিছনের কোনো উপায় নেই। মৌকে দেওয়ালে আটকে যেতে দেখে রোহান ঠোঁটের এক বিষাক্ত তাচ্ছিল্য হাসি ফুটিয়ে উঠল। মৌ কোনো মতে ভয়াক্ত ও মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, তো তো তুমি এখানে কি করছো রোহান ভাইয়া? কি চাই তোমার? রোহান ময়ের এক হাত দূরে থেকে এসে থমকে দাঁড়ালো। ছায়া সূর্যলোক তার ফ্যাকাশে মুখটা বড় ভয়ঙ্কর দেখাচ্ছে। সে এক বিষাদময় চোখে তাকিয়ে বলল, আমার চাওয়া পাওয়ার মাঝে কেবল একজনই ছিল, আর সেটা কেবল তুই, যাকে হাজারবার তাহাজ্জুদের নামাজে চেয়েও এই অভিশপ্ত রোহান তালুকদার শেষ পর্যন্ত পেল না। মৌ বুক ভরে একটা তপ্ত শ্বাস ফেল। ব্যাকুল হয়ে ছাদের আশেপাশটা তাকালো কোনো পরিচিত মানুষকে পাওয়ার আশায়, কিন্তু পুরো ছাদ একদম নির্জন নিস্তব্ধ। রোহানময়ের এই ছটফটানি দেখে আবারও এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসলো। বিষাদময় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যে মেয়ে মানুষকে ঠান্ডা মাথায় খুন করতে পারে, সেই মেয়ে আজ এই রোহান তালুকদারকে দেখে তো ভয় পাচ্ছে? সিরিয়াসলি? ভাবতেও কেমন হাসি পাচ্ছে। কথাটা যেন সত্যি সত্যি বজ্রপাতের মতো এসে ময়ূরের কান আর মাথায় আছড়ে পড়ল। তার ফর্সা মুখটা মুহূর্তে রক্তশূন্য হয়ে একেবারে ফ্যাকাশে সাদাটে রূপ নিল। সে আতঙ্কে ছানা বড়া চোখে রোহানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, এসব কি বলছো তুমি রোহান ভাইয়া? অভিনয়টা বেশ চমৎকার আয়ত্ত করে ফেলেছিস ফুল। আচ্ছা, তুই আমাকে মনে মনে আসলে কী ভাবিস বলতো? কিছুই তো আমার মাথায় ঢোকে না আমার। তবে শুনে রাখ, রোহান তালুকদারকে তুই যতটা গভীর জলের মাছ ভাবিস, তার চেয়েও শত সহস্র গুণ বেশি গভীর জলের মাছ হলো এই রোহান তালুকদার নিজে। মৌ এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখে সমস্ত ভাষার কথা বলার শক্তি যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে এমন পরিস্থিতি তাকে কি বলা উচিত তার কিছুই মাথায় আসছে না। হঠাৎ রোহান আর এক ধাপ এগিয়ে এলে
মৌয়ের একদম গা ঘেঁষে ভয়ে দেওয়ালে আরও বেশ গুটিয়ে গেল মৌ। চোখ দুটো আতঙ্কে বন্ধ করা উপক্রম। ঠিক তখনই রোহান মৌয়ের চোখে দেখে সরাসরি নিজে ধারালো চোখ রেখে খানিকটা নিচু হয়ে পরম ব্যাকুলতা ও হাহাকার নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। বিচ্ছিন্ন অনুভূতি। সে মরে যাওয়ার মতো কষ্ট হয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে মন চায়। কথা কটে মৌ শোনা মাত্রই মৌয়ের ভেতরে পুরো আত্মাটা শিউরে আর কেঁপে উঠল। রোহানের এই ভারী কণ্ঠস্বরের ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের চাপা কান্নায় পূর্বলার তীব্র হাহাকারটা সে খুব ভালো করেই অনুভব করতে পারছে। কিন্তু আফসোস, এত কিছু জানার ও বোঝার পরও মৌয়ের নিজের যে তার কিচ্ছু করার নেই। কারণ তার আত্মা, তার মন, তার পুরো অস্তিত্ব জুড়ে তো কেবল একজনের রাজত্ব করে চলছে, তার ভালোবাসার মানুষ, প্রফেসর উজান চৌধুরী। হঠাৎ মৌ মিনমিনে গলায় প্রশ্ন করল, রুহান ভাইয়া প্লিজ থামো, আর সহ্য হচ্ছে না এসব। কবে মুক্তি পাবো তোমার এই যন্ত্রণা থেকে? তৎক্ষণাৎ রুহান এগিয়ে গেল মৌয়ের দিকে, আঙুল দৃষ্টিতে তাকিয়ে রইল। পাষাণ মৌ বুঝতে পারল না তার চোখের ভাষা, বুঝলো না তার হৃদয়ের ক্ষতবিক্ষত হাহাকার। এই স্বার্থপর দুনিয়ায় কেউ বুঝলো না তার আত্মচিৎকার। রোহান নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আকুতির স্বরে আওড়ালো, মুক্তি, আমার ভালোবাসাকে তোর যন্ত্রণা মনে হয়? ভুল, যা দিলাম তোকে মুক্তি। রোহান তালুকদার তার ভালোবাসার যন্ত্রণা থেকে তোকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিল, কিন্তু তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভালোবেসে যাবে এই এতিম ছেলেটা। কথাটা বলে ধূপধাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল রোহান। কিছু সময় পর মৌ নিজে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তড়িঘড়ি করে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতেই সে বুঝতে পারল রোহান লুকিয়ে নয়, বরং সকলের সঙ্গে ড্রয়িং রুমে বসে কুশল বিনিময় করে তার কাছে এসেছিল। এমনকি মৌয়ের জন্য সে তার সব পছন্দের জিনিসও কিনে নিয়ে এসেছে। কিন্তু এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে রোহানের পিছু পিছু দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রোহান তখন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় শেষবারের মতো অশ্রুসিক্ত দৃষ্টিতে ফিরে তাকিয়ে আওড়ালো, ভালোবাসি ফুল। রোহান তালুকদার আজও তোকে অসম্ভব ভালোবাসে। রোহানের কণ্ঠস্বরটি স্পষ্ট শুনতে পেল মৌ, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কিছু বলতে পারল না। অন্ধকার চোখের পলকে রোহান চোখের আড়াল হয়ে গেল। ঠিক 2 দিন পর মৌ তাড়াহুড়ো করে কলেজের জন্য রেডি হচ্ছে, আর উজান যত্ন করে তার ব্যাগে সব বই খাতা গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ইদানিং পড়াশোনায় বেশ মন দিয়েছে। ইদানিং তাকে আর পড়ার জন্য বলতে হয় না। উজানকে খুশি করার জন্য এবং চৌধুরী পরিবারের সম্মান যাতে তার জন্য এক ফোঁটা আঘাত না লাগে, তাই সে মেয়েটাকে পড়াশোনায় একদমই অপছন্দ ছিল। সেও এখন দিনরাত এক করে খাটছে ভালো রেজাল্টের আশায়। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার মাঝেই উজান কয়েক লোকমা ভাত তার মুখে তুলে দিয়ে খাইয়ে দিল। মৌ লক্ষ্মী মেয়ের মতো না না করে খেয়ে নিল। এরপর আয়নার সামনে বসিয়ে পরম মমতায় তার লম্বা চুলগুলো সুন্দর করে বিনুনি করে দিচ্ছে উজান। আজ কলেজে আবার ক্লাস এক্সাম রয়েছে, তাই মৌয়ের হাতে খোলা ইংরেজি বই। গতকাল রাতে অনেক রাত অবধি পড়েছে সে। হঠাৎই তার হাত থেকে বইটা কেড়ে নিল উজান। মৌ সোজা হয়ে দাঁড়িয়ে একটু পেছনে তাকালো। উজান বইটা ব্যাগে রেখে খেসকা টানে মৌকে একদম নিজের শক্ত বুকে জড়িয়ে নিল। হুট করে আকস্মিক কেমন কাণ্ডে হালকা ঘাবড়ে গেল মৌ, তবে বিচলিত না হয়ে একদম স্বাভাবিক গলায় বলল, প্রফেসর সাহেব, এখন একটু দুষ্টিমি করবেন না প্লিজ। কলেজে যেতে কিন্তু লেট হয়ে যাবে। উজান মুহূর্তের মধ্যে ময়ের গলার মাঝে মুখ গুজে দিয়ে একদম নিচু ও মাদকতাময় স্বরে আওড়ালো, উফ, গতকাল রাতে তো এক ফোঁটাও দুষ্টুমি করতে দেওনি আমাকে, আবার এখনও বাধা দিচ্ছ? এটা কিন্তু ঠিক নয় ম্যাডাম, প্লিজ ছাড়ুন না। সত্যি সত্যি আজ লেট হয়ে যাবে কিন্তু। মৌ ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজান ছাড়লো না, বরং আরও শক্ত করে বুকে জড়িয়ে রাখলো। বেশি লেট হবে না জান, জাস্ট 5 মিনিট। কিন্তু উজান ছাড়ালো না, বরং আরও শক্ত করে বুকে জড়িয়ে রাখলো। বেশি লেট হবে না জান, জাস্ট 5 মিনিট প্রমিস। উজান 5 মিনিটের বয়ান শুনে মৌ আর 1 সেকেন্ডও সময় নিল না। সজোরে এক ধাক্কা দিয়ে উজানকে সরিয়ে দিল। হুট করে বইয়ের ধাক্কা খেয়ে উজান সামলাতে না পেরে সোজা গিয়ে বিছানায় ধপাস করে পড়ে গেল।
সে অসহায় করে তাকিয়ে রইল, কিন্তু ময়ের সেদিকে বিন্দুমাত্র নজর নেই। সে উল্টো হাত উঁচিয়ে কড়া চেঁচিয়ে উঠল, নষ্ট পুরুষ একটা! 5 মিনিটের আপনার হয়? 5 মিনিটের দোয়াই দিয়ে শেষমেশ আমাকে আজ কলেজে যেতেই দেবেন না তো আপনি? সরুন তো এখান থেকে। উজান বিছানা থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে উঠল, শাশুড়ি মেয়ে বলে কি? এমনি এমনি তোমাকে আমি নষ্ট মাথার কারখানা বলি না। শয়তান সেমরি, তোমাকে জাস্ট কিউটি একটা কিস করার কথা বলতে গেলাম, আর তোমার ওই নষ্ট মাথার ভেতরে ভেতরে কী সব উল্টাপাল্টা ভেবে বসলে। ছি, এত অশ্লীল মেয়ে আমার বউ ভাবা যায়? মৌ দরজার কাছে গিয়ে এতক্ষণ থমকে দাঁড়িয়ে গেল। উজানের মুখের অমন কথা শুনে লজ্জায় ও অপ্রস্তুত হয়ে নিজের জিভে সজোরে এক কামড় বসালো সে। তারপর একটু জোরপূর্বক হেসে ঘাড় বাঁকিয়ে বলল, সরি সরি দুলহাজান, আসছি আমি। আর হ্যাঁ, কলেজ থেকে ছুটির পর বাসায় ফিরে যেন আপনাকে একদম চোখের সামনে দেখতে পাই। কোথাও থেকে আসবেন, কিভাবে আসবেন, আর কত দ্রুত আসবেন, আই ডোন্ট কেয়ার। আমি কলেজে যাচ্ছি। আমি কলেজ থেকে ফিরে আসায় আপনাকে রুমে দেখতে চাই, মানে চাই। কথাটা বলে শেষ করে সে এক প্রকার দৌড়ে রুম থেকে পালিয়ে গেল মৌ। উজান বিছানায় বসে শুধু ফ্যাল করে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অন্তঃপর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি। উজান বিছানায় বসে শুধু ফ্যাল করে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অন্তঃপর ঠোঁটের কোণে এক চিলতে মুচকির হাসি ফুটিয়ে নিজের কাজ গুছাতে মনোযোগ দিল। এদিকে প্রায় ঘন্টাখানেক পর মৌ, মেহের এবং ইফাতকে নিয়ে গাড়ি এসে কলেজের মেইন গেটের সামনে থামলো। এদিকে প্রায় ঘন্টাখানেক পর মৌ, মেহের এবং ইফাতকে নিয়ে গাড়িতে এসে কলেজের মেইন গেটের সামনে থামলো। গাড়ি থামা মাত্রই মৌ চটজলদি নেমে গেল। মেহেরের দিকে ফিরেও না তাকিয়ে সোজা ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে গেল না। মেহের যখনই গাড়ি থেকে পা বাড়িয়ে নামতে যাবে, অমনি পেছন থেকে ইফাত তার নরম হাঁটা শক্ত করে আঁকড়ে ধরে টেনে রাখলো। মেহের সাথে সাথে ভুরু কুঁচকে তাকালো। কি হলো, যেতে দিন না। মৌ তো আমাকে ফেলে একাই চলে গেল। ইফাত ঠোঁট উল্টে বলো, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো বউ? ভাবি তো আমাদের একটু প্রাইভেসি দেওয়ার জন্য একা একা কেটে পড়লো, আর তুমি কি না কি ভেবে বসে আছো। আচ্ছা বাদ দাও তো এসব, কষে পাশটি মিষ্টি চুমো দাও তো দেখি। কি? মেয়ের চোখ ছানাবাড়া করলো। যা বাবা, এভাবে চিল্লাচ্ছ কেন? ভুল কি বললাম? হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি আমাকে মিষ্টিমুখ করাতে পারবে, ঠিক তত তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে, নয়তো আজ এখানেই আটকে থাকো। মেহের অসহায় মেশানো দৃষ্টিতে তাকালো। প্লিজ ছেড়ে দিন না, এখন কলেজে এসে পৌঁছে গেছি, তবুও এভাবে জ্বালাবেন? কলেজে এসে গেছি তো কি হয়েছে? কলেজে আসছি বলে কি দুটো চুমো খেতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ, প্লিজ বউ, ফার্স্ট একটা চুমো দাও না, কেমন যেন খালি খালি লাগছে আমার। মেহের এবার দুই চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই ইফাত ঢোক গিলে মিষ্টি একটা হাসি দিয়ে চট করে বলল, গাড়ির দরজার লক খুলে দিল। সে খুব ভালো করে বোঝে এখন এর বেশি জোরাজুরি করলে হিতে বিপরীত হবে আর কপালে ঝাটকা জুটবে। মৌ আর মেয়ের দুজনে ধীর উপায়ে কলেজের চত্বরে ঢুকতেই চারপাশের এক অদ্ভুত থমথমে পরিবেশ তাদের চোখে পড়ল। ক্যাম্পাসে উপস্থিত প্রায় প্রতিটি স্টুডেন্ট তাদের দিকে অত্যন্ত কটু ও বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যাপারটা টের পেয়ে মৌ অস্বস্তি নিয়ে মেয়ের দিকে তাকালো। তারা যত সামনের দিকে এগোতে চলল, চারপাশের চোখগুলো তত বেশি নোংরা আর তীক্ষ্ণ রূপ নিতে লাগলো। ফিসফিসানি ছাপিয়ে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটা ছেলে স্পষ্ট কটু কণ্ঠে ভেসে এলো, আহারে, টিচারদের সাথে এমন ফষ্টি নষ্টি না করলে আবার রেজাল্ট ভালো হয় নাকি? বেহায়া মেয়ে, অত বড় কেলেঙ্কারি ঘটিয়ে আবার কলেজে রূপ দেখাতে এসেছে। ছি, আমার ভেবেই লজ্জা লাগছে। কথাটি একদম বিষাক্ত তীরের মতো এসে বিঁধল ময়ের বুকে, কারণ বিচ্ছিরিভাবে কথাটা সরাসরি তার দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলা হয়েছে। বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে উঠল। আর একটু সামনে গতে থার্ড ইয়ারের এক সিনিয়র আপু হুট করে এসে ময়ের পথ আটকে দাঁড়ালো। মুখে কর্দর ভঙ্গি করে বাঁকা সুরে বলে উঠল, সে মৌ, তোমার একটু লাজলজ্জা বলতে কিছু অবশিষ্ট নেই? এত বড় একটা জঘন্য অপকর্ম করে আবার কোন মুখে কলেজে আসার সাহস করছো? এতক্ষণে বেহায়া আর চরিত্রহীন কবে থেকে হলে শুনি?
একটা জঘন্য অপকর্ম করে আবার কোন মুখে কলেজে আসার সাহস করছো? এতখানি বেহায়া আর চরিত্রহীন কবে থেকে হলে শুনি? মৌ ভয়ে কাঁপা কাঁপা গলায় কোনো মতে জিজ্ঞেস করলো, আপু কি করেছি আমি? সবাই এভাবে কেন কথা বলছেন আমার সাথে? চুপ কর, একদম মুখ বন্ধ রাখবে আদব মেয়ে। এমন একটা নোংরা আর সস্তা মেয়ের মুখে কথা শুনতেও তো ঘৃণা লাগছে। ছি, এইটুকু মেয়ে হয়ে শেষে কিনা টিচারের সাথে। কথাটি বলে মেয়েটি মুখ ঘুরিয়ে হনহন করে চলে গেল। মৌ অসহায় ছোট ছোট বিষণ্ণ চোখে মেয়ের দিকে তাকালো। মেয়ের ততক্ষণে মোয়ের বরফ শীতল হাত দুটো নিজের দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরেছে। মেহের তাকে আশ্বস্ত করে বলল, বনু প্লিজ তুই মন খারাপ করিস না তো। এরা কেন কি করছে, এসব বাজে কথা বলছে? কিছুই তো বুঝতে পারছি না, চল আগে ক্লাসে গিয়ে দেখি আসল ব্যাপারটা কী ঘটেছে। মৌয়ার মেয়ে বুক চাপা ভয় নিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই করিডোরে মোড়ে তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ালো ললিতা আর জিহাদ। মৌকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের ঠোঁটের কোণে ভেসে উঠল এক বিষাক্ত ও পৈশাসিক তৃপ্তির বাঁকা হাসি। মৌ সহ্য করতে না পেরে ললিতার দিকে তাকিয়ে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, ললিতা, তোরা এমন বিচ্ছিরি আর নোংরা ভাবছি হাঁটছিস কেন বল তো? আর ক্যাম্পাসে সবাই আমাকে দেখে এভাবে বাজে বাজে কথা বলছে কেন? কি হয়েছে আমাকে একটু বলবি প্লিজ? ললিতার চোখ দুটো বড় বড় করে বলে উঠল, হাউ সুইট। মৌ, তুই কি বুঝিস? সত্যি কিছু জানিস না যে কলেজের সবাই আজ তোকে এভাবে থুতু ফেলছে কেন? এমন হেয়ালি না করে সোজা বল না কি হয়েছে। জিয়াদ পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে উঠল, ললিতা জানিস, ভাবতেও গা ঘিন ঘিন করে যে এমন একটা নষ্টা মেয়েকে আমি একসময় প্রপোজ করেছিলাম। ছি মৌ, ছি, তুমি শেষ পর্যন্ত এতটা নিচু আর এতটা খারাপ। জিয়াদের মুখ থেকে এমন অপবাদ শুনে ময়ের দু চোখের কোণ বেয়ে অজরধারায় দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে ভয়ে ও অপমানে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, জিহাদ, এসব কী বলছো তুমি? আমি কি করেছি? সত্যি কিছু বুঝতে পারছো না? তাহলে আজ নিজের চোখে তোমার রঙ্গলীলা দেখবে। এই বলে ললিতা আর জিহাদ তাদের আগে আগে ক্লাসরুমের দিকে হেঁটে গেল আর পেছনে পেছনে এক অজানা আশঙ্কায় মেহেরের দিকে পা বাড়ালো। ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে ময়ের বুকের ভেতরটা আত্মাটা যেন আতঙ্কে শিউরে উঠল। হাত পা একদম অবশ হয়ে এলো। তার চোখের সামনে পুরো দুনিয়াটা একলহমায় যেন ঘোর আমাবস্যার অন্ধকারে ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমটির প্রতিটি দেওয়ালে ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে ময়ের বুকের ভেতরটা আত্মাটা যেন আতঙ্কে শিউরে উঠল। হাত পা একদম অবশ হয়ে এলো তার। চোখের সামনে পুরো দুনিয়াটা একলহমায় যেন ঘোর আমাবস্যা অন্ধকারে ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে উজান এবং ময়ের কিছুটা অন্তরঙ্গ ছবি, যেখানে উজান আবেশে ময়ের কোমর আঁকড়ে ধরেছে আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেখেছে। এমনকি মৌ নিজেও পরম বিশ্বস্ততায় উজানের বুকে মুখ লুকিয়ে সে আলতো স্পর্শে সায় দিচ্ছে। সেই নিবিত ভালোবাসার মায়াবী দৃশ্যগুলোকে আজ চরম নোংরাভাবে ফ্রেশ বন্দি করে পুরো ক্লাসরুমের দেওয়ালে দেওয়ালে প্রদর্শনীয় বানানো হয়েছে। ছবিগুলোর দিকে তাকিয়ে পুরো ক্লাসরুমের আলো যেন ময়ের চোখের সামনে নিভে গেল। সে ভেজা চোখে মেহেরের দিকে তাকিয়ালো। মেয়ের খুব ভালো করে জানে ময়ের বুকের ভেতর এখন কি পরিমাণ নরক যন্ত্রণা আর হাহাকার বয়ে যাচ্ছে। মেয়েরা নিজের রাগ সামলাতে না পেরে ললিতা আর জিহাদকে উদ্দেশ্য করে চিৎকার করে কিছু একটা বলতে যাবে, অমনি ললিতা মুখের সামনে আঙুল উঁচিয়ে চেঁচিয়ে উঠল, মেহের, তুই একদম চুপ থাক। এই থার্ড ক্লাস চরিত্রহীন মেয়েটার জন্য তুই অত্যন্ত কোনো ছাপায় গাইতে আসিস না। কথাটা শোনা মাত্রই মেহেরের মাথায় রক রীতিমতো জ্বলে উঠল। সে এক সেকেন্ডও ভাবল না। ললিতার ফর্সা গালে ঠাস ঠাস করে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল। ললিতা রাগে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। মেহেরকে নিজের হাজারটা কথা বলতেও হয়তো মেহের এতটা ক্ষিপ্ত হতো না, কিন্তু আজ তারা ময়ের দিকে আঙুল তুলেছে, তাও আবার স্বয়ং ময়ের নিজের আইনসম্মত হাজবেন্ডকে জড়িয়ে। মেয়ের বাসখাই মেজাজে গর্জে উঠল, ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদম। তুই কাকে থার্ড ক্লাস বলছিস জানিস? তোর কোনো ন্যূনতম আইডিয়া আছে মৌকে কিংবা উজান স্যারের সাথে ওর কী সম্পর্ক? গালে হাত দিয়ে রাগে গজগজ করে বলল, চোখের সামনে যা দেখতে পাচ্ছিস সেটাই বলছি। থার্ড ক্লাস মেয়ের থার্ড ক্লাস বোন তুই। লজ্জা করে না তোদের? এত বড় কেলেঙ্কারি করে আবার আমার গায়ে হাত তুলিস?
হ্যাঁ তুলবো, 100 বার তুলবো। তুই কোন সাহসে মৌকে নিয়ে এসব নোংরা কথা বলছিস? মৌ হলো স্বয়ং উজান স্যারের আসল। বাকি সত্যিটা ফাঁস করার আগেই মৌ হঠাৎ মেহেরের হাত চেপে ধরলো। একটু চোখে বিষণ্ণ ভরা মাথা নাড়িয়ে সে মৌকে সত্যিটা বলতে বারণ করলো। কেন মৌ এখন এই চরম অপমানে মুখ দাঁড়িয়েও সত্যিটা আড়াল করতে চাইছে? মেহেরের মাথায় তা কিছুই ঢুকছিল না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে জিয়া তীব্র বিষাক্ত কণ্ঠে বলে উঠল, মেহের তুই থাম তো। আমরা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছি মৌ উজান স্যারের কী হয় আর কি কি সম্পর্কে তাদের। আচ্ছা মৌ, তুমি তো এমন বিচ্ছিরি কাজ করতে পারলে কিভাবে বলো তো? সামান্য কয়েকটা মার্কস আর ভালো রেজাল্টের জন্য নিজের ইজ্জত এভাবে বিলিয়ে দিলে? এতখানি নোংরা তুমি? নোংরা নয় জিহাদ, বলো নষ্টা মেয়ে একটা। একটা নষ্ট মেয়ে কিনা আমাকে শতপ্রদেশ দিতে এসেছিস? সি মো সি, এত জঘন্য তুই! যে শেষ পর্যন্ত নিজের টিচারের সাথে এই জন্য নিশ্চয়ই স্যারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও পেয়েছিস। তোর এতই যদি টাকা দরকার ছিল তবে আমায় বলতি। এভাবে স্যারের সাথে বিছানায় ভাবতেই আমার গা গিনগিন করছে। এদিকে ক্লাসরুমের ভিতরে ভিড়ের খানিকটা আড়ালে দাঁড়িয়ে পরম তৃপ্তিতে পুরো নাটকটি উপভোগ করছিল শিরিন। ললিতা আর জিয়াদকে পেছন থেকে কলকাঠি নেড়ে উস্কে দিয়ে সে নিজে আজ এই গোপন ছবিগুলো প্রিন্ট করে এখানে টানানোর ব্যবস্থা করেছে। নিজের চাল সফল হতে দেখে সে আড়ালে মিটমিট করে পচাশি খাচ্ছিল। আর অন্যদিকে ময়ের অবাধ্য চোখ দুটো থেকে অজরে তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। বুকের ভেতরটা ধুকভুক করে ফেটে যাচ্ছে, কিন্তু আত্মসম্মানের ভয়ে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না সে। কতটা আনন্দ আর বুকে আশা নিয়ে আজ কলেজে এসেছিল, অথচ সেই আনন্দকে বিষাদময় কান্নায় পরিণত হতে 1 সেকেন্ডও সময় লাগলো না। চারপাশে স্টুডেন্টরা সিসি করে ফিসফিস করে আর ললিতা জিহাদ সবার সামনে তাকে নোংরাভাবে হেনস্থা করতে চলছে। তাদের চিল্লাচিল্লিতে আশেপাশে 2-1 জন টিচার এসে দাঁড়িয়েছে। তারাও কুৎসিত দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে আছেন। এসব অপমান আর সহ্য করতে পারছে না মৌ। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কারো এক ধারালো বিষাক্ত বাক্য কানের কাছে চাবুকের মতো এসে বাজল। এত নির্লজ্জ মেয়ে তুমি, এমন বিষ খেয়ে মরতে পারো না? এত জঘন্য অপকর্ম করো বেহায়ার মতো মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছো। আমি তোমার জায়গায় থাকলে এতক্ষণ সুইসাইড করতাম। কথাটা শোনা মাত্রই মৌ যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে ফেলল। তার অবশ হাত থেকে কলেজের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। আর না, আর 1 সেকেন্ডও নাই। নরক যন্ত্রণা সহ্য তার পক্ষে সম্ভব না। সে মেহেরের শক্ত বাঁধো নিঃছাটকে ছাড়িয়ে একেবারে অন্ধের মতো পেছনের দিকে উল্টো দৌড় দিল। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় মুখে এসে সজোরে কারো চওড়া বুকে গিয়ে আছড়ে পড়ল মৌ। স্পর্শটা বড্ড চেনা, বড্ড ভালোবাসার। মৌ জল ভরা চোখে উপরের দিকে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং উজান। উজানকে দেখা মাত্রই মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। 2 বাহু দিয়ে উজানকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিয়ে অজরধারায় হু হু করে কেঁদে দিল। মৌয়ের কান্নার বেগ যত বাড়ছিল, উজানের বুকের খাসটা ততটাই তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠছিল। উজান এক হাত দিয়ে মৌকে নিজের বুকের সাথে একেবারে শক্ত করে আঁকড়ে রাখল। অন্য হাত দিয়ে পরম মায়ায় তার মুখটা উঁচুতে তুলতে চাইল, কিন্তু চরম লজ্জা আর অপমানে মৌ উজানের বুক থেকে মুখ তুলল না। পিচ্ছি, কাঁদে না জান, শান্ত হও প্লিজ। তোমার প্রফেসর সাহেব চলে এসেছে তো, আর কেউ তোমাকে একটা কটু কথা বলার সাহস পাবে না। প্লিজ, তোমার প্রফেসর সাহেব চলে এসেছে তো, আর কেউ তোমাকে একটা কটু কথা বলার সাহস পাবে না। প্লিজ একবার তাকাও আমার দিকে। কিন্তু মৌ সেরে উঠে আরও শক্ত করে উজানের শার্ট আঁকড়ে ধরে ডুকরে কাঁদতে লাগলো। লজ্জা আর অপমানের পাহাড় যেন তাকে পিষে মারছে। মৌকে এভাবে সবার সামনে স্বয়ং উজান স্যারের বুকে নির্ভয়ে লেপ্টে থাকতে দেখে ক্লাসরুম এবং করিডোরে উপস্থিত পুরো ক্যাম্পাসের স্টুডেন্ট ও টিচাররা রীতিমাত্র স্তব্ধ হয়ে গেল। ললিতা আর জিয়াদ হা করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান স্যার নিজে মুখে তো পরম যত্নে জড়িয়ে ধরে আছেন, এমনকি নিজে থেকে এক চুলো দূরে সরতে দিচ্ছেন না। হঠাৎ উজানের মাথা তুলল। তার চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে উঠেছে, যেন এক হিংস্র সিংহ নিয়ে সঙ্গিনীকে রক্ষার জন্য শিকারির উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত। কিন্তু
কিছু সময় আগে পরিস্থিতির ভয়াবহতা বুঝে মেহের চট করে উজানকে একটা ছোট টেক্সট মেসেজ পাঠিয়েছিল। আর তা পাওয়া মাত্রই নিজের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ছুটে এসেছে উজান চৌধুরী। উজান নিজের সহনশীলতার শেষ সীমা হারিয়ে ফেলেছিল। সে এক হাতে মুখে নিজের বুকের সাথে জাপটে রেখে অন্য হাতে ধেয়ে গিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকা শিরিনের চুলের মুঠি ধরে শক্ত করে আঁকড়ে ধরলো। এক টানে শিরিনকে টেনে নিয়ে ললিতা আর জিয়াদের পাশে দাঁড় করালো। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই শিরিনের গালে ঠাস করে গুনে গুনে 10টা থাপ্পড় বসিয়ে দিল। আকস্মিক কেমন পৈশাচিক আক্রমণে শিকার হয়ে শিরিন যন্ত্রণার চোখে সর্ষে ফুল দেখল। থরথর করে কাঁপতে কাঁপতে ছলছল নয়নে উজানের দিকে তাকালো। উজান থামল না। সে ঘুরে দাঁড়িয়ে ললিতা এবং জিহাদের গালেও ঠাস ঠাস করে গুনে গুনে 10টি করে থাপড় বসিয়ে দিল। থাপড় দুজনেরই ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো।